ক্রিপ্টো ফ্রডের গল্প তো অনেক শুনেছো, আজ চলো একটু অন্যরকমভাবে শুরু করা যাক। ভাবো তো একজন কিশোর যে কিনা ম্যাকডোনাল্ডসে দাঁড়িয়ে বার্গার ফ্লিপ করছে, আবার রাতের গ্যাস স্টেশনে শিফটে কাজ করছে, আর আজকে সেই ছেলেটাই হয়ে গেছে ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্যের রাজা। কে তিনি, আর কিভাবে তিনি এক অর্ডিনারি জীবন থেকে উঠে দাঁড়িয়ে বদলে দিলেন গোটা ফিনান্সিয়াল হিস্ট্রিকে। আজকের গল্প চাংপেং ঝাও, সংক্ষেপে সিজি, যার বর্তমান নেটওয়ার্থ ফোর্বস অনুযায়ী $74.9 বিলিয়ন। আজ তিনি ক্রিপ্টো বিলিয়নিয়ার, ফাউন্ডার অফ বিনান্স, বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ, সবসময় হাসিমুখ, একদম কুল ডুড স্টাইল। এই মানুষটা আজ ক্রিপ্টোর রিয়াল পোস্টার বয়। তার ফ্যান ফলোয়িং এমন যে তার মুখাবয়বের ট্যাটু সফল তরুণদের হাতে ফুটে উঠছে। কিন্তু এই সাফল্যের রাস্তা মোটেও স্মুথ ছিল না, ভরা ছিল স্ট্রাগল, অবস্ট্যাকল আর এন্ডলেস পরিশ্রমে। সিজির জন্ম চীনের জিয়াংসু প্রভিন্সে। ছোট থেকেই পড়াশোনার পরিবেশে সে বড় হয়েছে। তার বাবা মা দুজনই ছিলেন এডুকেটর, কিন্তু প্রথম দিককার দিনগুলো একদমই সহজ ছিল না। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম বছর তার বাবা পড়ে গেলেন কালচারাল টার্বুলেন্সের ফাঁদে, কারণ সেই সময় মাও জেদংয়ের চীনে চলছিল কালচারাল রেভলিউশন। সুতরাং বই হাতে লেকচার শোনার বদলে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো গ্রামে ম্যানুয়াল লেবার করতে। এটাই ছিল ঝাও পরিবারের প্রথম বড় ধাক্কা। কিন্তু হাল ছেড়ে দেওয়া ঝাও পরিবার জানতো না। নিজের চেষ্টায় বই জোগাড় করে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা চালিয়ে গেলেন সিজির বাবা। অবশেষে সাফল্যও এলো। তিনি মাস্টার্সে ভর্তি হলেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে। পরিবারের ভাগ্য বদলের দরজা যেন ধীরে ধীরে উন্মোচিত হতে লাগলো। 80 দশকের শেষে পুরো পরিবার চীন থেকে পাড়ি দিল ভ্যানকুভার, কানাডাতে। তখন সিজির বয়স মাত্র 12। এক নতুন দেশ, নতুন কালচার, নতুন স্টার্টিং। কে জানতো এই ছোট ছেলেটি একদিন দাঁড়িয়ে যাবে গোটা বিশ্বের ফিনান্সিয়াল হিস্ট্রি পাল্টে দেওয়ার জায়গায়। সিজির বাবা ছিলেন একেবারে বইপোকা মানুষ। পড়াশোনায় ছিল তার আসল প্যাশন। ধাপে ধাপে মাস্টার্স, তারপর পিএইচডি করে শেষ পর্যন্ত তিনি একজন প্রফেসর হয়ে ওঠেন। সিজি অনেক বছর পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বাবা সব সময় একাডেমিক মানুষ ছিলেন, পিওর বুক ওয়ার্ম টাইপ। বিজনেসের দিকে একেবারেই তিনি ভালো ছিলেন না। খুব সিম্পল লাইফ কাটাতে তিনি পছন্দ করতেন। তবে একটা জিনিস তিনি ঠিকই করেছিলেন, ছোট থেকেই সিজিকে এনকারেজ করেছিলেন কাজ করার জন্য। কারণ পরিবার তখন খুব একটা সচ্ছল ছিল না। বাবার সামান্য মাস্টার স্টাইপেন্ড আর ছোটোখাটো ইনকাম দিয়েই কোনো মতে তাদের সংসার চলছিল। এই কারণেই খুব অল্প বয়সেই সিজি নামলো কাজের দুনিয়ায়। সে মাত্র 14 বছর বয়সে পেল তার প্রথম জব, ম্যাকডোনাল্ডসে দাঁড়িয়ে বার্গার ফ্লিপ করা। পাশাপাশি রাতে ওভারনাইট শিফট নিতেন গ্যাস স্টেশনে, শুধু যাতে বাড়ির খরচ চালাতে এবং ফ্যামিলিকে সে সাহায্য করতে পারে। কিন্তু এই কঠোর পরিশ্রম একদিন ফল দিল। তিনি ভর্তি হলেন মন্ট্রিয়ালের বিখ্যাত ম্যাকগিল ইউনিভার্সিটিতে। তার পড়ার বিষয় ছিল কম্পিউটার সায়েন্স। ইউনিভার্সিটিতে থাকাকালীনও তিনি একটার পর একটা জব আর ইন্টার্নশিপ করতেন। আর তার দ্বিতীয় ইন্টার্নশিপই খুলে দিল নতুন দরজা। এইবার তার গন্তব্য কানাডা থেকে জাপান। বুঝতেই পারছো, ছোট থেকেই সিজির জীবন ছিল কনস্ট্যান্ট মুভমেন্টের গল্প। প্রথমে চায়না থেকে কানাডা, তারপর জাপান, অর্থাৎ এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে। সব সময় নড়াচড়া, সব সময় শেখা। কখনো এক জায়গায় সে বেশি দিন স্থায়ী হতে পারেনি। আর এই ইন্টারন্যাশনাল এক্সপোজারই তাকে দিল এক অমূল্য শিক্ষা। বিজনেস, ফিনান্স আর মনিটারি ট্রানজ্যাকশনের গ্লোবাল ডাইনামিক্স কিভাবে কাজ করে। ছোটবেলায় একটা সমস্যার সঙ্গে বারবার ধাক্কা খেতেন সিজি। ক্রস কান্ট্রি মানি ট্রান্সফার, চীন থেকে কানাডা, কানাডা থেকে জাপান, এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো বা টাকা রিসিভ করা সব সময় ভীষণ জটিল প্রক্রিয়া ছিল। পরে এই অভিজ্ঞতাই হয়ে উঠল তার অন্যতম অনুপ্রেরণা, যে অনুপ্রেরণার কারণেই তিনি একদিন গড়বেন বাইন্যান্সের মতন একটি সফল প্রতিষ্ঠান। ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট হওয়ার পর সিজি কাজ শুরু করলেন টোকিও আর নিউ ইয়র্কে। প্রথমে তিনি সাহায্য করছিলেন টোকিও স্টক এক্সচেঞ্জে
ট্রেড অর্ডার ম্যাচ করার জন্য একটা সিস্টেম তৈরি করার কাজে। তারপর তিনি যোগ দিলেন ব্লুমবার্গসের ট্রেড বুকে, যেখানে ফিউচার্স ট্রেডিংয়ের জন্য সফটওয়্যার তৈরি করলেন। অসাধারণ পরিশ্রমী আর হাইলি স্কিল্ড হওয়ায় তিনি দ্রুতই সবার নজরে এলেন এবং মাত্র 27 বছর বয়সে 2 বছরেরও কম সময়ে তিনি মোট 3বার প্রমোশন পেলেন। নিউ জার্সি, লন্ডন আর টোকিও, এই 3 জায়গায় তার অধীনে 3টে আলাদা আলাদা টিম 3টে ভিন্ন প্রজেক্টে কাজ করছিল। কিন্তু এত সাফল্যর পরও সিজির ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল এর বাইরে আরও বড় কিছু করার জন্য তিনি জন্মেছেন। 2005 সালে হঠাৎ একটা বোল্ড ডিসিশন নিয়ে নিলেন। তিনি জব ছেড়ে চলে এলেন সাংহাই। সেখানে শুরু করলেন ফিউশন সিস্টেমস নামের একটা কোম্পানি, যারা বিভিন্ন ট্রেডিং ব্রোকারসদের জন্য তৈরি করছিল মার্কেটের সবচেয়ে দ্রুতগতি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং সিস্টেম। বছরের পর বছর ফিউশনে তিনি কাজ করলেন, কিন্তু তার জীবনের আসল মোড় এলো 2013 সালে। সেই সময় এক ভেঞ্চার ক্যাপিটালিস্টের সঙ্গে পোকার খেলতে খেলতে প্রথমবার সিজি শুনলেন বিটকয়েনের নাম। ওই ভিসি ছিলেন ববি লি, তখনকার বিটিসি চায়নার সিইও। ববি লি সিজিকে বুঝিয়ে বললেন বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ সম্পর্কে, এবং তিনি সোজা পরামর্শও দিলেন, সিজি তুমি তোমার নেট ওয়ার্থের 10%, হ্যাঁ মাত্র 10% বিটকয়েনে ইনভেস্ট করে দাও। হয়তো 10%-এর সমস্তটাই তোমার নষ্ট হয়ে যাবে, কিন্তু এতখানি চান্সেস রয়েছে যার দ্বারা তোমার এই 10% নেটওয়ার্থ অন্তত 100x রিটার্ন আগামী 5 থেকে 10 বছরে তোমাকে জেনারেট করে দেবে। অল্পেতেই সন্তুষ্ট হওয়ার মানুষ তিনি কখনোই ছিলেন না। 10% নয়, তিনি সিদ্ধান্ত নিলেন অল ইন যাওয়ার। এই জায়গা থেকেই সিজি ধীরে ধীরে পেতে শুরু করলেন তার লিজেন্ডারি স্ট্যাটাস। তিনি এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। চীনে তার নিজের বাড়ি, যার মূল্য তখন প্রায় $1 মিলিয়ন, সেটাকে বিক্রি করে পুরো টাকা ইনভেস্ট করে দিলেন বিটকয়েনে। কিন্তু তখন বিটকয়েন ছিল ভীষণ ভোলাটাইল। সিজি ইনভেস্ট করার পরের কয়েক বছরে বিটকয়েন তার প্রায় 2/3 ভ্যালু হারিয়ে ফেলে। অনেকেই হয়তো আতঙ্কে বিক্রি করে দিত, তিনি একবারও ডিসকারেজড হননি। কখনো বিটকয়েন বিক্রির ইচ্ছে ভুলেও তার মনে আসেন। আজ পর্যন্ত তিনি সেই বিটকয়েন হোল্ড করে রেখেছেন। এই সময়টাতেই তার ক্রিপ্টো নিয়ে আগ্রহ আরও ভয়ঙ্করভাবে বেড়ে গেল। বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্টগুলোকে তিনি এক্সপ্লোর করতে থাকলেন। তিনি যোগ দিলেন blockchain.info-তে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটস টিমের 3য় সদস্য হিসেবে। প্রায় 1 বছর ধরে তিনি এই প্রজেক্টের হেড অফ ডেভেলপমেন্ট ছিলেন। সেখানে তিনি একসাথে কাজ করলেন আরও 2 বিখ্যাত ক্রিপ্টো এনথিয়াস্ট ব্যক্তির সাথে। কিন্তু এই সময় তার মাথায় আসতে লাগলো নতুন একটা চিন্তা, আমি নিজেই কি একটা এক্সচেঞ্জ বানাতে পারি না? তার মিশন ছিল একটাই, ফ্রিডম অফ মানিকে প্রত্যেকটা লেম্যানের হাতে পৌঁছে দেওয়ার। তাই তিনি চাইলেন এমন একটা এক্সচেঞ্জ বানাতে যেখানে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এর হাইটেক পারফরমেন্স মিশে যাবে ক্রিপ্টোকারেন্সির সম্ভাবনাময় জগতের সাথে। কিন্তু এখানে টাইমিং ছিল সবকিছু। সঠিক সময়ের অপেক্ষা করতে হলো সিজিকে। অবশেষে 2017-তে সুযোগ এলো। তখন ক্রিপ্টো এক্সচেঞ্জেস যেমন পলিনেক্স আর বিটট্রেক্স জনপ্রিয় হচ্ছিল, কিন্তু সিজি তীক্ষ্ণ চোখে খেয়াল করে দেখলেন এখনও অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। এক্সচেঞ্জেসের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস খুব দুর্বল, মোবাইল এক্সপিরিয়েন্স ছিল তার থেকেও খারাপ, আর কাস্টমার রেসপন্স প্রচুর স্লো। বিটকয়েনের দাম বাড়লেই প্রায় সব এক্সচেঞ্জের ওয়েবসাইটগুলো একসাথে ক্র্যাশ করে যেত। উপরন্তু এগুলো ইন্টারন্যাশনাল ইউজার ফ্রেন্ডলিও একদম ছিল না। প্রতিদিন নতুন নতুন এক্সচেঞ্জ লঞ্চ হচ্ছিল ঠিকই, কিন্তু সেগুলো আসলে একে অপরের কপি পেস্ট। কোনো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট কোনো এক্সচেঞ্জেই তখনও হচ্ছিল না। এই সময়ে সিজি তার সহ প্রতিষ্ঠাতা ইহির সঙ্গে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। দুজনেই আগে কাজ করেছিলেন ওকে কয়েনে, একই পজিশনে। তারা একসাথে লঞ্চ করলেন নতুন এক্সচেঞ্জ বাইন্যান্স, বাইনারি প্লাস ফিনান্স। বাইন্যান্স শুরুটা হলো ইনিশিয়াল কয়েন অফারিং দিয়ে। তারা বাজারে ছাড়লেন 100 মিলিয়ন বিনান্স কয়েন, অর্থাৎ বিএনবি টোকেন। ইনভেস্টরদের কাছ থেকে তুললেন প্রায় 15 মিলিয়ন ইউএসডি, আর এই টাকাটাকে 3 ভাগে ভাগ করা হলো। প্রথমত প্ল্যাটফর্ম বিল্ডিং করার জন্য, দ্বিতীয়ত মার্কেটিংয়ের জন্য, আর তৃতীয়ত এমার্জেন্সি ফান্ড হিসেবে। ফলাফল এক কথায় এক্সপ্লোসিভ। মাত্র 8 মাসের মধ্যেই বাইন্যান্স একটা সির্ফ আইডিয়া থেকে উঠে এলো পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জে, তাও আবার ট্রেডেড ভ্যালু দিয়ে। 2018 মার্চে সিজি একেবারে নো বডি থেকে ফোর্বসের ম্যাগাজিনের কভারে পৌঁছে গেলেন। সেই সময় বাইন্যান্স মাত্র দ্বিতীয় কোয়ার্টারে
$200 মিলিয়ন প্রফিট করলো, আর সিজি নিজে গড়ে তুললেন প্রায় $2 বিলিয়ন ফরচুন। ছোটবেলায় পকেট মানি থাকতো না, তখন তার স্বপ্ন ছিল হয়তো 5 মিলিয়ন, সর্বোচ্চ $10 মিলিয়ন, কিন্তু বাস্তব তাকে নিয়ে গেল অনেক দূরে। এত কিছু সাফল্যের পরেও বিনান্সের যাত্রা কিন্তু মোটো সেই জায়গাতেই থেমে থাকেনি। নতুন সাফল্য, আবার নতুন চ্যালেঞ্জও এসেছে। সময়টা 2019, বাইন্যান্সের ইতিহাসের এক অন্ধকারময় মুহূর্ত। এক লার্জ স্কেল সিকিউরিটি ব্রিচে হ্যাকাররা একেবারে $40 মিলিয়ন চুরি করে নিল বিনান্স থেকে। কিছু ইউজার হারালেন তাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আর এপিআই টোকেন। যে কোনো এক্সচেঞ্জ চাইলে এ ধরনের কেলেঙ্কারি লুকিয়ে ফেলতে পারতো, অথবা তার থেকে হাত ধুয়ে পালিয়ে যেতে পারতো। কিন্তু এখানে বিনান্স করলো ঠিক তার উল্টোটা। তারা একেবারে আপফ্রন্ট এসে জানিয়ে দিল সবকিছু। প্রতিটি ইউজারকে হ্যাকের খবর অফিসিয়ালি নোটিফাই করলো। এমনকি তারা সিদ্ধান্ত নিল ক্ষতিগ্রস্ত ইউজারদের ক্ষতিপূরণ দেবে তাদের নিজস্ব সিকিউর অ্যাসেট ফান্ড ফর ইউজার সেফু ফান্ড থেকে। এই ট্রান্সপারেন্সি বাইন্যান্সের প্রতি ইউজার ট্রাস্ট আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। তো পাশাপাশি বাইন্যান্স চালু করলো একটা বান্টি প্রোগ্রাম, যারা ভবিষ্যতের হ্যাকারদের খুঁজে বার করতে পারবে বা প্ল্যাটফর্মের কোনো বাগ খুঁজে দিতে পারবে, তাদেরকে বাইন্যান্সের তরফ থেকে মোটা পুরস্কার দেওয়া হবে। সময় এলো 2021-এ, যেখানে ক্রিপ্টো বুল মার্কেটে পুরো দমে ঢুকে গেছে। বিটকয়েন আর এথেরিয়ামের পর মার্কেট ক্যাপ অনুযায়ী তৃতীয় স্থানে উঠে এলো বিএনবি কয়েন। বাইন্যান্স চেনের হাই ট্রানজ্যাকশন ক্যাপাবিলিটি আর স্মার্ট কন্ট্রাক্ট ফাংশনালিটি। ইথেরিয়াম তখন ভুগছিল তার জটিল সিস্টেম আর স্কাই হাই গ্যাস ফিয়ের কারণে। এই সুযোগে বাইন্যান্স স্মার্ট চেন আর্লি 2021-এ বিশাল ট্র্যাকশন তৈরি করলো। এই সময় সিজি শুধু বিলিয়নিয়ার নয়, মেনি টাইমস ওভার বিলিয়নিয়ার হয়ে গেল। ক্রিপ্টো অ্যাসেটের দাম বাড়ার সাথে সাথে নেটওয়ার্থ আকাশ ছুলো। আজও তিনি ক্রিপ্টোতে বিশ্বাস রাখেন শতভাগ। তার এক বিখ্যাত উক্তি, নিয়ারলি 100% অফ মাই নেটওয়ার্থ ইজ ইনভেস্টেড ইন ক্রিপ্টো। সিজির কাছে লিকুইডিটি সব কিছুর ওপরে, তাই বিলিয়নিয়ার হওয়ার পরেও তিনি নিজের গাড়ি বা নিজের বাড়ি কেনেননি, বরং তিনি প্রেফার করেন দুবাইয়ের মতন শহরে অ্যাপার্টমেন্ট বা হোটেল রেন্ট করে থাকতে, কারণ এর ফলে তার হাতে সব সময় প্রচুর লিকুইডিটি থাকে। ভাবো, ম্যাকডোনাল্ডসে দাঁড়িয়ে বার্গার ফ্লিপ করা এক কিশোর যে চেষ্টা করছিল নতুন কানাডিয়ান কালচারের সাথে খাপ খাওয়াতে, আজ সেই ছেলেটি দাঁড়িয়ে আছেন ক্রিপ্টো হিস্ট্রির একদম শীর্ষ পর্যায়ে। দেখতে দেখতে বাইন্যান্সও কাটিয়ে ফেলেছে 8টি বছরের জার্নি। বাইন্যান্স আর সিজির গল্প কি এখানেই থেমে যাবে, নাকি এখনো এদের সেরা অধ্যায়টা, সেরা গল্পটা আমাদের সামনে আসা বাকি রয়েছে? শেষ করার আগে তোমাদের জন্য রেখে যাচ্ছি সিজির 3টে সাকসেস প্রিন্সিপাল, যেগুলো তিনি সব সময় ফলো করে এসেছেন। বিজনেসে পার্টনারের সাথে কাজ করার সময় সব সময় চেষ্টা করো উইন উইন ডিল স্ট্রাকচার করতে। সিজি বলেন, আমরা চাই সবাই সফল হোক আর সেই সাফল্য দীর্ঘস্থায়ী হোক। দ্বিতীয়ত, ফোকাসড থাকো। যে জিনিস ডিস্ট্রাকশন তৈরি করে সেটাকে দূরে সরিয়ে দাও। সবকিছু যতটা সম্ভব সিম্পল রাখো, ক্লিয়ার রাখো। তৃতীয়ত, পজিটিভ থাকো। এই ইন্ডাস্ট্রিতে কখনো কাউকে টার্গেট করো না, বরং চেষ্টা করো ভ্যালু তৈরি করতে। যতটুকু পারো কন্ট্রিবিউট করো এই ইন্ডাস্ট্রি আর সোসাইটির জন্য। ইনকাম ক্রিপ্টো চ্যানেল সবসময় মোটিভেশনাল আর ইন্সপিরেশনাল কন্টেন্টে ফোকাস করে, যা তোমাকে প্রতিদিন অন্ততপক্ষে 1% বেটার হতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করতে ভুলো না। এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে একবার প্রেস করে দিও। এখন প্রশ্নটা তোমাদের কাছে, সিজির ইন্সপিরেশনাল স্টোরি তোমাদের কতটা মোটিভেট করলো নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যাওয়ার আগে। ততক্ষণে আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।